ধনতেরাস, দীপাবলি, দিওয়ালি উপলক্ষে বাড়ির 2 বছর আগে দেওয়া আলপনাগুলোকে আবারও নতুন করে সাজিয়ে নিতে বসে পড়েছিলাম। ঠিক 2 বছর আগে এরকম সময় পুরো বাড়ি জুড়ে প্রত্যেকটা রুমে রুমে, গেটে, ব্যালকনিতে, সিঁড়ির মুখে, সিঁড়ির কিছুটা ধাপে ধাপে, বাড়ির সদর দরজায় আর এইভাবে চারিদিকে আলপনা দিয়েছিলাম। পুরো টানা 2 বছর হয়ে গেল। যেমন দেখছো এগুলোর কন্ডিশন কিন্তু এরকমই রয়েছে। রোজ দুবেলা জল ফিনাইল দিয়ে ঘর মোছার পরেও যেটুকু উঠেছে সেটুকু খুবই সামান্য বলতে গেলে। দীর্ঘদিন মোছামুছির পরে যে কালার উঠবে এটা তো খুবই ন্যাচারাল ব্যাপার, কিন্তু তারপরেও যেরকম কন্ডিশনে আছে সেই তুলনায় এটা আমার মনে হয় এখনো যথেষ্ট ভালো রয়েছে। সেবার আলপনাগুলো দেওয়ার সময় সেরকম বেশি কিছু করিনি, জলের সাথে মিশিয়েই অ্যাক্রিলিক কালারগুলোকে দিয়ে 2 বার করে কোট করে এই আলপনাগুলোকে দিয়েছিলাম। আর আলপনাগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর ওপর থেকে অয়েল পেন্টিংয়ের জন্য যে ভার্নিশটা আসে সেটাই কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছিলাম। আর এইবারে একটা নতুন এক্সপেরিমেন্ট করছি। এটা এই অ্যাক্রিলিক কালারের সাথে মিডিয়াম 1 আর কিছু পরিমাণ ফেভিকল গ্লু মিশিয়ে আর সামান্য একদমই নামমাত্র জল দিয়ে এটার কালারটাকে একসাথে মিক্স করে আমি এখানে কিন্তু কালারগুলোকে অ্যাপ্লাই করছি 1 বা 2 কোট করে, যখন যেরকম প্রয়োজন পড়ছে। এগুলো শুকিয়ে যাওয়ার পর এর ওপরে আমি অ্যাপ্লাই করে দেব গ্লস ভার্নিশ। হিসেব মতো দেখতে গেলে আগে থেকে এই আলপনাগুলো যেগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু বেস কোট হিসেবে কাজ করছে, আর এখন নতুন করে যে কালারগুলো করছি সেটা কিন্তু এখন 3rd বা 4th লেয়ার হিসেবে এর ওপর থেকে কোট হচ্ছে। তো এখন দেখা যাক যে এগুলো কদিন বা কত বছর ধরে এগুলো স্টে করে। যাই হোক, ভিডিওটা কিন্তু কেউ মিস করো না, কারণ এই একটা ভিডিওতে আমি একসাথে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমত এই আলপনাগুলোকে ঠিক করা, সেকেন্ড ধনতেরাস উপলক্ষে একটা পিতলের ঘটকে আমি ডিজাইন করে নিয়েছিলাম, আর তার সাথে ধনতেরাসের পুজো, দীপদান আর ভূত চতুর্দশীর দিন কি কি করলাম, বাজিগুলোকে কিছু টেস্ট করা হচ্ছিল, সেই সমস্ত কিছুর মুহূর্ত ক্লিপস তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, তো চলো দেখতে থাকো। শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। দীপাবলি বা দিওয়ালি হলো আলোর উৎসব। চারিদিকে সমস্ত অন্ধকার কেটে হয়ে ওঠে আলোয় আলোময়। এই একটা বছরের জন্য কত অপেক্ষা করে থাকি আমরা, কারণ এই সময় চারিদিকে যেদিকেই তাকানো হয় না কেন সেই দিকে বিভিন্ন রকম আলো। বাড়ির ছাদে উঠলে যত দূর চোখ চায় তত দূর আলোর রোশনাই। আমাদের নিজেদের প্রতিদিনের চেনা চারপাশটা একেবারে অন্যরকম হয়ে ওঠে। যাই হোক, বাড়ি জুড়ে যতগুলো আলপনা দেওয়া আছে 2 দিনের মধ্যে সবটা রিকভার করা সম্ভব ছিল না, তাই ঠাকুর ঘরের সামনেটা যে 3টে আলপনা দেওয়া রয়েছে সেই 3টেকেই আমি আগে ঠিক করে নেব। এই আলপনাগুলোর সাথে সাথে এদিকে দেবী লক্ষ্মীর পা যে আলপনাটা করে রেখেছিলাম সেটাও কিন্তু ঠিক করে নিচ্ছি। চলো, আগের আলপনাটা এতক্ষণে শুকিয়ে গেছে, এখন ভার্নিশ অ্যাপ্লাই করে সেকেন্ড আলপনাটাই যাব। মিডিলের এই রাউন্ড আলপনাটা দেখতে খুবই বাজে লাগছে, আর যদি এই মিডিলের পোর্শনটা আমি বাদই রাখি তাহলে দেখো চারপাশে যে ফুলের মতো পাপড়িগুলো দেখছো এগুলো কালার দিয়ে করা, আর এই কালারগুলো কিন্তু এখনো মোটামুটি ভালো আছে। তো মাঝের এই স্টিকারটা উঠে গেছে, তো ফার্স্টে ভেবেছিলাম এখানে আমি আবারও স্টিকারই লাগিয়ে দেব। তো সেই অনুযায়ী আমি এখানে এই পাপড়িগুলোর ওপর থেকে কালারগুলো অ্যাপ্লাই করতে বসেছিলাম। তারপর এই কালারগুলো করতে করতে হুজুগ উঠলে ক্রিয়েটিভ কিছু করার জন্য নিজের মন আর হাত কোনোটাকেই আটকানো যায় না। এরকম একটা বড় আলপনা পেলে তার মধ্যে নানান রকম নিজের মতো করে ডিজাইন ট্রাই করা যায়। ব্যাস আর কি, একবার মাথায় আসা মাত্রই স্টিকার লাগানোর প্ল্যানটা একেবারে ক্যান্সেল করে দিয়ে বসে পড়লাম পুরোটা জুড়ে আলপনাটা দিতে। যদিও এই মিডিলের আলপনা স্টিকারটা লাগিয়ে নিলে সময় লাগতো অনেকটাই কম, আর খুব তাড়াতাড়ি করে কাজটা আমি শেষ করে ফেলতে পারতাম। তো যাই হোক, এখন এটাকে করার জন্য দেখো স্টিকারগুলোকে কিন্তু আমি একেবারে তুলে নিইনি, যেমনটা ছিল তার ওপর থেকেই আমি ফেভিকল কালার মিডিয়াম একসাথে দিয়ে 3 বার করে কোট করে কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর তারপর এক এক করে এখানে কলকা বা আলপনা ডিজাইনগুলো দিতে শুরু করেছি। আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো কলকা আর্টিস্ট একদমই নই, তাই আমার যে কলকা বা ডিজাইনগুলো খুব ভালো হবে, একদম পারফেক্ট হবে এরকমটাও না। তো যতটা চেষ্টা করেছি আমি নিজের মতো করেই চেষ্টা করছি যাতে দেখতে ভালো লাগে অন্তত। আর এখানে এই আলপনাগুলো আমি রেখেছি ট্র্যাডিশনাল আলপনা আর্টের ওপর, যেরকম পেঁচা, ময়ূর, পাখি, হাতি এরকম কিছু মোটিভ ট্রাই করেছি, আর পুরোটা জুড়ে এভাবে কালারফুল করে এটাকে আঁকার চেষ্টা করছি।
আর এই ধরনের সুযোগগুলোই হচ্ছে সময় সবকিছু ট্রাই করা। আর শুধুমাত্র যে স্পেসটাকে সুন্দর লাগবে তেমনটা নয়, এতে লাভের লাভ হচ্ছে আমার প্র্যাকটিস আর এক্সপিরিয়েন্স দুটোই হচ্ছে। ঠাকুর ঘরের সামনে এই পুরো চাতালটা জুড়ে মোট 3টে আলপনা ছিল। 2টো ডোর আলপনা যেটা তোমরা দেখলে একটু আগে, ওরকম আরো একটা রয়েছে, আর তার মধ্যে এরকম মিডিলের একটা গোল বড় আলপনা। আপাতত এখন আলপনাগুলোকে দিয়ে নিচ্ছি, এরপর কিন্তু দিওয়ালির দিন রঙ্গোলি করা হবে আর তার সাথে প্রদীপ বা মোমবাতি দিয়ে পুরো বাড়ি ডেকোরেশন করা হবে। তো সেই পুরো ডেকোরেশনটা আমি নেক্সট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও আগের দিন দিওয়ালি উপলক্ষে সিম্পল কিছু প্রদীপ দিয়ে দিওয়ালি 2 লেয়ার্সের যে প্রদীপগুলো হয় সেটাই তৈরি করে নিয়েছি। আর ওই পুরো মেকিং প্রসেসটা কিন্তু আমি অলরেডি ভিডিওতে শেয়ার করে রেখেছি, লং শর্টস দুটো ফর্মে তোমরা পেয়ে যাবে। তো যদি এখনো না দেখে থাকো তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, এই ভিডিওটা শেষে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো এই আলপনাটার লুকটা কেমন আসছে দেখতে থাকো। আর এটাকে পুরো মনের মতো করে আমি সাজিয়ে নিয়েছি। আর সত্যি বলতে এই 3টে আলপনার মধ্যে এইটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। নেক্সট এবার 3 নম্বর আলপনাটায় চাই। প্রথমটার মতো এটাও কিন্তু একটা ডোর আলপনা। বেসিক ডিজাইনটা মোটামুটি সেমই রয়েছে আগেরটারই মতো। এখানে কালার আর ডিজাইনগুলোকে আমি আলাদা আলাদা করে নেব। এখানেও দেখো দু সাইডে 2টো পায়ের স্টিকার রয়েছে, যেটা একেবারেই উঠে গেছে আর দেখতে খুবই খারাপ লাগছিল। তো এই জায়গাগুলো কালার দিয়ে আমি বক্স মতো করে নিয়েছি, আগের ওই রাউন্ড আলপনাটার মতোই স্টিকারের ওপর দিয়েই। এই ডোর আলপনাটার কালারটা একদম ডিফারেন্ট রাখার চেষ্টা করব। পুরো কাজটা কমপ্লিট হওয়ার আগেই আমি এতই এক্সাইটেড ছিলাম যে বারবার করে আমি এটাকে চেক করছিলাম যে একসাথে 3টে কালার বা 3টে আলপনাগুলো কেমন ফুটছে বা কেমন দেখতে লাগছে। তো যাই হোক, আমি কিন্তু সত্যি এক্সাইটেড পুরোটা একসাথে দেখার জন্য। আর জানি তোমরাও হয়তো অনেকে অপেক্ষা করছো যে 3টে একসাথে কেমন দেখাচ্ছে সেটা দেখবে বলে। তো চলো দেখতে থাকো। আর এখানেও কিন্তু ট্র্যাডিশনাল একটা ঘোড়া মোটিভের ওপরই আমি আলপনা ডিজাইনটা করেছি। আগেই বললাম এই ভিডিওটাই কিন্তু আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে দেখো সমস্ত বাজিগুলোকে রোদ্দুরে দেওয়া হয়েছে। আর এরকম একটা পিতলের ঘট নিয়েছি, যেটা ধনতেরাসের দিন পুজোর পরে যে সমস্ত সামগ্রী ধান করি এগুলোকে রাখার জন্য। এটা খুবই সিম্পল, তাই এটাকে আমি একটু ডেকোরেট করে নেব। ধনতেরাসের সন্ধ্যাবেলা যে সকল ধান করি দিয়ে পুজো হয় সেগুলো পরের দিন সেই সামগ্রীগুলোকে তুলে দেবী লক্ষ্মীর কাছে যে ঝাঁপি থাকে সেখানে রেখে দিই আমরা। প্রত্যেক বছর ধান ভরতে ভরতে ঝাঁপিটা এখন পরিপূর্ণ হয়ে গেছে, তাই এবারের পুজোর সামগ্রীগুলোকে আপাতত রাখার কোনো স্টোরেজ পাচ্ছিলাম না। আর ঠাকুরের কাছে বেদিটাও খুব একটা বেশি বড় নয়, তাই ডিসাইড করেছি এবার এই ঘরটার মধ্যে ধান করি এগুলোকে তুলে রাখবো। সেক্ষেত্রে বেশি স্পেসও লাগবে না আর দেবী লক্ষ্মীর পাশেও এটা রাখতে পারবো। এই ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল আর একদম সিম্পল দেখাচ্ছিল, তো মনে হলো জাস্ট কিছু একটা ডিজাইন করে দিই। তাই একদম ঝটপট করে 10 মিনিটেরও কম সময়ের মধ্যে এই ডিজাইনগুলো করছিলাম। তো তোমরা এগুলো দেখেই বুঝতে পারবে যে কতটা তাড়াহুড়ো করে আমি কাজটা করছিলাম। মোটামুটি আমরা সকলেই মাটির পাত্রে কলকা ডিজাইন দেখে অভ্যস্ত, আর সেটা খুবই কমন। কিন্তু এরকম পিতলের উপর আজকে ফার্স্ট ট্রাই করলাম। আর অ্যাক্রিলিক কালারগুলো কিন্তু ভালো করেই এর মধ্যে স্টে করেছে। তো যাই হোক, দেখে বলো যে কেমন লাগলো।
এবার আসি ধনতেরাসের পূজা পর্বে। এখানে ধনতেরাসের দিন আমাদের বাড়িতে চারমুখী বড় জমদীপ জ্বালানো হয়। জমদীপের মধ্যে আতপ চাল, কড়ি, তিল, সুপারি, 1 টাকার একটা কয়েন এইসব দিয়ে পূজার বিধি মেনে বাকি 12টা প্রদীপ সহ 10 দিক ঠাকুরের ঘরে এবং তুলসী মঞ্চে বসিয়ে সব শেষে এরকম জমদীপ দান করে তারপরে শুরু হয় ধনতেরাসের পুজো। এই জমদীপ দান করা হয় দক্ষিণ দিকে দক্ষিণ মুখ করে, আর এই প্রদীপের মুখ কিন্তু 4 দিকে থাকে। আর এই প্রদীপ বসানো হয় বাড়ির বাস্তুর বাইরে সদর দরজার সামনে। অকাল মৃত্যু রোধ, রোগব্যাধি থেকে নিজের পরিবারকে রক্ষা করতে এবং প্রত্যেক সদস্যের মঙ্গল কামনা করে, দীর্ঘায়ু সুস্থতা কামনা করে ভক্তি সহকারে ধনত্রয়োদশীর দিন জ্বালানো হয় এই জমদীপ। বছরের এই একটা দিনই যমদেবের উদ্দেশ্যে পূজা প্রার্থনা করে এই রিচুয়ালসটি করা হয়। ধনতেরাসের দিন এবারে এরকম ভগবানের জন্য একটা হার, মাথার মুকুট এগুলোই নেওয়া হয়েছে। ধনতেরাসের দিন অমৃত যোগে মূল্যবান ধাতু এবং বিভিন্ন মঙ্গলদ্রব্য কেনাকাটাকে শুভ বলে মনে করা হয়। বলা হয় এই ধনত্রয়োদশীর দিন যা কিছু আমরা ক্রয় করি তা কিন্তু 13 গুণ বৃদ্ধি পায়। এটা ছাড়াও ধনতেরাসের কিন্তু আরো নানা মাহাত্ম্য রয়েছে। চলো এবার যাওয়া যাক ধনতেরাসের মূল পূজায়। এখানে কিন্তু একই সাথে দেবী লক্ষ্মী, শ্রী গণেশজি, ধনদেব কুবের মহারাজ, আয়ুর্বেদ ও চিকিৎসার দেব ধন্বন্তরী যিনি স্বয়ং বিষ্ণুরই আরেক রূপ, তো লক্ষ্মী সহোদর অর্থাৎ দক্ষিণাবর্ত শঙ্খ এবং শ্রী লক্ষ্মী দেবীর প্রতীকী রূপে আরো অন্যান্য মঙ্গল দ্রব্য, এই সকল কিছু কিন্তু পূজা অর্চনা করা হয়। এখানে এই দিন ধন্বন্তরী দেবীর প্রতীক হিসেবে নানান রকম ভেষজ গুণ সমৃদ্ধ যে সমস্ত জিনিস, যেমন কাঁচা হলুদ, এলাচ, দারুচিনি, লবঙ্গ, ঘৃতকুমারী বা অ্যালোভেরা যেটাকে আমরা বলি, তুলসী, আমলকি, এরকম নানান রকম মঙ্গল দ্রব্যগুলোকে কিন্তু ধন্বন্তরী প্রতীক রূপ হিসেবে পূজা করা হয় এবং একই সাথে ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণজিকেও পূজা করতে হয়। এরপর এখন যে ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব, এটা ভূত চতুর্দশীর দিন বাজিগুলোকে একটু একটু করে ট্রাই করে দেখছিলাম যে দিওয়ালির দিন সবকটা ঠিকঠাক জ্বলে কিনা। তো চলো এখানে আর নতুন করে কি বলবো, এটা দেখো আর তোমরা এনজয় করো। না দূরে যাচ্ছে, হ্যাঁ দূরে যাচ্ছে মনে হচ্ছে। ফাইনালি অনেক কষ্টের পরে গেছে, হ্যাঁ কি করে দেওয়া হলো। আর হ্যাঁ, যাওয়ার আগে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে যেও। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চলো, হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ।